আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের আগামী ১২ তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের, সেই নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আশা করি সেটা হবে। বাংলাদেশের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনের ফলাফল কী হতে পারে, সেই বিষয়ে একেবারে আমার একটু মতামত তুলে ধরার চেষ্টা করব। এই মতামতটা একেবারেই রিসেন্ট যে স্টাডি হয়েছে, বিভিন্ন ধরনের জরিপ হয়েছে, সেই জরিপ এবং অতীতের নির্বাচনের যেই ফলাফল, সেগুলোর উপরে ভিত্তি করে আমি একটু একেবারে আমার নিজস্ব অ্যানালাইসিস তুলে ধরার চেষ্টা করব। সেটা এরকম, যদি আমি লেটেস্টটা ধরে যদি কথা শুরু করি, তাহলে এরকম যে সর্বশেষ যে ইনোভেশন কনসাল্টিং ফার্ম যে জরিপটা করেছে, তারা সম্ভবত ৫,০০০ লোকের উপরে এই জরিপটা করেছে এবং এই ৫,০০০ লোকের মধ্যে বেশিরভাগই ছিল পুরুষ মানুষ। তাদের মতামতের ভিত্তিতে তারা দেখেছে যে প্রায় ৫০% বেশি সংখ্যক মানুষ চায় যে তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫০%-এর বেশি ৫০% বেশি ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসবে। এটা হলো ইনোভেশনের জরিপে আসছে এবং সেই জরিপে আরও আসছে যে ২২% মানুষ চায় যে জামাত ইসলামের যিনি আমির আছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক এবং একেবারেই খুব কম সংখ্যক মানুষ ইসলামী আন্দোলন বা এরকম তাদেরকে সমর্থন করছে। একেবারেই কম ১% বা এরকম হবে আর কি, আমি যদি ভুল না করে থাকি। এটা একটা চিত্র। এখন আমরা একটু অতীতে ফিরে যাই যে অতীতের নির্বাচনগুলোর আসলে ফলাফল কীরকম হতো বা সেইখানে কার কীরকম ভোটের চিত্রটা কীরকম দেখা গেছে। আমি যদি অতীতের ফলাফল বিবেচনা করি, তখন দেখা যায় যে বিএনপি, আমি ধরে নিলাম অতীতের অভিজ্ঞতা থেকে যে ৩৫% মানুষ বিএনপিকে ভোট এর আগে দিছে। তো আমি ধরে নিলাম যে ৩৫% বিএনপির, বেসড অন তার অতীতের ট্র্যাক রেকর্ড অনুযায়ী। এখন আমি আরেকটা জিনিস চিন্তা করি যে বিএনপির বর্তমান পারফরমেন্স অতীতের থেকে ভালো না মন্দ। যদি ভালো হয়ে থাকে তাহলে ডেফিনেটলি বিএনপির জনপ্রিয়তা আগের থেকে বেশি বাড়ছে। আসলে কি তাই? আরেকটা জরিপে দেখা যায় যে বিএনপির জনপ্রিয়তা আসলে আগের থেকে কমেছে। তো যদি আগে ৩৫% থেকে থাকে, সেই ৩৫% থেকে তাহলে জনপ্রিয়তা যদি কমে যায়, আমি ধরে নিলাম ৫-১০% কমছে। এই ৫-১০% কমার কারণ কি? ৫-১০% কমার কারণ বিএনপির মধ্যে হয়তোবা অনেক ধরনের স্বতন্ত্র প্রার্থী, অনেক ধরনের বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির বিগত এই ১-১.৫ বছরে তাদের যে কৃতকর্ম, সেটাও হয়তোবা কন্ট্রিবিউট করেছে বা করতে পারে। তো সেই জায়গাটা থেকেও যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে যে যদি কথা সত্য হয় যে বিএনপির জনপ্রিয়তা কমেছে, তাহলে নিশ্চয়ই সেটা কত শতাংশ কমেছে। যদি ৩৫% ধরি, তাহলে ৩৫% থেকে যদি আমি ১০ বাদ দেই, তাহলে ৩৫ থেকে ১০ বাদ দিলে কত থাকে? ৩৫ থেকে ১০ বাদ দিলে ২৫ থাকে। আমি যদি ধরি ২৫% বিএনপির সলিড সাপোর্টার্স বা ভোটার্স আছে। এখন আমি যদি দেখি যে আসলে আওয়ামী লীগের আসলে কীরকম ছিল, তো আমি যদি ধরি যে আওয়ামী লীগের ভোটার্স অতীতের অভিজ্ঞতা থেকে যদি ধরি, তাহলে ৩০%। এখন প্রশ্ন হচ্ছে, এই আওয়ামী লীগের যে ৩০% ভোটার্স আছে, এই ৩০%-এর সবাই কি বিএনপিকে ভোট দেবে? লজিক আসলে তা বলে না।
আচ্ছা, আমি যুক্তির খাতিরে ধরে নিলাম আওয়ামী লীগের যে এই 30% ভোটার্স আছে, এই 30%-এর মধ্য থেকে 15% বিএনপিকে ভোট দিবে। তাহলে আগের 25% হলো, আর আমি এই আওয়ামী লীগের 15% আমি যোগ করলাম। তাহলে 25 আর 15 কত হলো? 40%। তাহলে 40% ভোট। আচ্ছা, এখন দেখা যাক যে এই যে নতুন যে তরুণদের যেই সংখ্যা, এটা কেউ বলছে 3 কোটি বা 4 কোটি। এই 4 কোটি ভোট, এই জেন জি, তারা আসলে কাকে ভোট দিবে? তো তারা বেশিরভাগ বিএনপিকে ভোট দিবে না, এটা হলো জরিপ করছে। তারপরও আমি ধরে নিলাম যে সেই জায়গা থেকে আরও বিএনপি পেয়ে যাক 5%। তাহলে কত হচ্ছে? 40-45%। একটা ভালো একটা পজিশনে বিএনপি আছে। এখন আমরা একটু বিএনপির বিপরীতে যারা আছে তাদের একটু বিবেচনা করি যে তাদের চিত্রটা কীরকম। আমরা যদি অতীত জামাতের ভোটারের পার্সেন্টেজ যদি হিসাব করি, তাহলে দেখা যায় যে 15% তারা ভোট, তাদের সারা দেশে 15% ভোট ছিল। আচ্ছা, এখন রিসেন্ট সব ধরনের দেশি এবং বিদেশি সমস্ত জরিপই বলছে যে জামাত ইসলামের জনপ্রিয়তা আগের থেকে বেড়েছে। জামাত ইসলামের জনপ্রিয়তা যদি আগের থেকে বেড়েছে, তাহলে কতটুকু বেড়েছে? এখন আগের আমি যদি বেসলাইনটা ধরি 15%, তাহলে 15% থেকে এখন এটা বেড়ে হয়েছে মনে করেন 30%, ডাবল হয়েছে জামাত। আমি যদি ডাবল ধরি তাহলে 30%। ওকে, আচ্ছা, এখন এই যে এই 4 কোটি যে ভোট, এই 4 কোটির ওখান থেকে জামাত ইসলাম কম করে হলেও একেবারে 50% ভোট জামাত ইসলাম পেয়ে যাবে। হ্যাঁ, ওখান থেকে। তো সেটা যদি ওই 30%-এর যদি ওইখান থেকে যদি নিয়ে ধরা হয়, এখন ওখান থেকে বিএনপি কিছু পাবে, জামাত কিছু পাবে, কিন্তু জামাতের দিকে অনেক বেশি আসবে। হ্যাঁ, তা আমি ধরে নিলাম যে নতুন যে ভোটার আছে সেই জায়গাটা থেকে সেটা আরও 10% কন্ট্রিবিউট করবে জামাতের যে জোট আছে সেই জোটের দিকে। তাহলে ওখানে জামাতের 40% হয়ে গেল। জামাত জোটে যারা আছে, শুধু জামাত না, অন্য যে 10 দল বা 11 দল যাই বলেন না কেন। এখন আওয়ামী লীগের যেই জায়গাটা থেকে বলতেছিলাম যে আওয়ামী লীগের যেই 30% ভোট, সেই 30% ভোটের মধ্য থেকে 15% আমি বিএনপিকে দিয়ে দিলাম যে 50% তারা। কিন্তু আওয়ামী লীগের 50% ভোটস কিন্তু বিএনপির বিরুদ্ধে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে জামাতের যারা জোটে আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে 50%-এর উপরে চলে যাচ্ছে তাদের শতাংশ। তারা নিজেরা প্রায় এখন 30%-এর কাছে। এরপরে তারা আওয়ামী লীগের যে ভোট আছে সেখান থেকেও তারা আরও 15% পেয়ে যাচ্ছে, 45। এরপরে দেখা যাচ্ছে যে নতুন যে ভোটার্স আছে সেই জায়গা থেকেও দেখা যাচ্ছে যে 10%-এর উপরে তারা পেয়ে যাবে। তার মানে হচ্ছে ওদিকে 30, এদিকে 15, 45, এরপরে দেখা যাচ্ছে যে প্রায় 50-55% এগিয়ে থাকতেছে। সেই জায়গাটা থেকে বিএনপি হয়তো বা দেখা যাচ্ছে যে 50%-এর নিচে থাকছে। তাহলে ব্যবধানটা হচ্ছে দেখা যাচ্ছে যে প্রায় 10 থেকে 15% একটা ব্যবধান, মানে খুব বেশি মার্জিন হবে না বলে মনে হয়। তো ওভারঅল দেখা গেল যে আসলে আমরা অতীত এবং বর্তমান যে জরিপ সেটা যদি মিলাই দেখি, তাহলে এটা দেখেন, এটা হলো একেবারেই মানে একটা প্রাথমিক যেই জরিপগুলো আছে এবং অতীতের ফলাফল, সেইগুলোর প্রজেকশনটা যদি সামনে একটু বিবেচনা করা হয় তাহলে এরকমেরই দাঁড়াবে যে এই জোটে, জামাত জোটের যারা আছেন তারা একটু আপার হ্যান্ডে আছে।
আর বিএনপিতে যারা আছে দেখা যাচ্ছে ভাইব অনেক বেশি, কিন্তু আসলে যদি আমরা রিয়েলি যদি ডেটা অ্যানালাইসিস করি এবং পিপলস পারসেপশন এইগুলো যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে না, বিএনপি আগের থেকে বেশি পপুলারিটি নিয়ে সামনে আগাচ্ছে না। বিএনপির পপুলারিটি আগের থেকে বেশ ভালো কমেছে এবং সেটার একটা ইম্প্যাক্ট আসবে। এখন কথা হচ্ছে এটার জন্য শর্ত হলো যে নির্বাচনটা আসলে সুষ্ঠুভাবে হবে কিনা, যে নির্বাচনটা আসলে লেভেল প্লেয়িং হবে কিনা, এবং বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে কিনা। যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট যদি দেয়, তাহলে যেই বিজয়ী হোক না কেন, বিজয়ী এবং যারা বিজয়ী হতে পারবেন না, এই দুজনের মধ্যে আসলে ব্যবধান খুব একটা বেশি হওয়ার কথা না। দেখা যাক তারপরও 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে দেখা যাবে। কারণ আমরা ভেরি রিসেন্টলি অনেকগুলো জরিপ দেখেছি যে আসলে খুব রিনাউন্ড পত্রিকা জরিপ করেছে, রিনাউন্ড অর্গানাইজেশন জরিপ করেছে, কিন্তু দেখা গেছে যে তার ফলাফলটা বাস্তবিক যে ফল আমরা দেখেছি সেটা আসলে টোটালি ডিফারেন্ট। এটা ডিপেন্ড করবে আসলে পরিবেশের উপরে, যে মানুষ সুস্থভাবে সঠিকভাবে মানুষ তার গণতান্ত্রিক যে অধিকার সেটা চর্চা করতে পারছে কিনা। এখন দেখা যাক, আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে যাতে বাংলাদেশে একটা সঠিক অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে, কারণ এটা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে যে বাংলাদেশ কি বাংলাদেশের মতো করে চলবে নাকি বাংলাদেশ অন্যের মতো করে চলবে। এবং এটা খুব অনেক শুধু ইন্টারনাল ফ্যাক্টরস না, অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস এটার সাথে ইনভলভড আছে। এখন বাংলাদেশের মানুষের হাতে সেই ক্ষমতাটা, যে বাংলাদেশের মানুষ যা চায় সেটাই হবে। বাংলাদেশের এই কথা সত্য যে বাংলাদেশের মানুষের চাওয়ার বাইরে কিছু হবে না। বাংলাদেশের মানুষ যদি চায় যে না, বাংলাদেশে একটা টেকসই গণতন্ত্র এবং গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হোক, সেটাও হবে। আর বাংলাদেশ যদি না, পরনির্ভর একটা ব্যবস্থা তৈরি হোক এবং যেখানে দুর্নীতি থাকবে সেরকম পরিবেশের কথা চিন্তা করে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ সেটা চায় না। বাংলাদেশের মানুষ একটা অবাধ, সুষ্ঠু এবং সুন্দর একটা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটা নির্বাচন সম্পন্ন করতে চায়। সেই প্রত্যাশায় দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে।